উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন। গত 9 মাসে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেনি সরকার, দাবি প্রেস সচিবের। এবং সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দেয়া হলো দোকানপাট। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের 28তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া সভায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া পুনর্গঠন সহ সার্বিক পর্যালোচনার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সভায় জাতীয় নগর নীতি 2025 পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্যের নেতৃত্বে গৃহায়ন, গণপূর্ত মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কর্তৃক পুনর্গঠন করারও সিদ্ধান্ত নেওয়া হয়। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ কারণে গত 9 মাসে সরকারের পক্ষ থেকে সাংবাদিককে চাকরিচ্যুত করার কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সরকারকে তোষামোদি করে কোনো গণমাধ্যম সংবাদ প্রচার করুক তা অন্তর্বর্তী সরকার চায় না বলেও জানান শফিকুল আলম। প্রেস সচিব আরও জানান, সাংবাদিকরা সরকারের সমালোচনা করবে এমনটাই চায় সরকার। বিগত 15 বছরে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকতা মানুষের অধিকার হরণ করেছে। এর জন্য দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে, তাহলে জনগণের আস্থা ফিরবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমাদের দায়িত্ব 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি 26 মে পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। এদিন রাষ্ট্রপক্ষ শুনানি করে। পরে 26 মে দিন ধার্য করা হয় পরবর্তী শুনানির। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে 19 মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। 2018 সালে বিচারিক আদালত 2টি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। রাষ্ট্রপক্ষে ওনারা যেই পয়েন্টের উপরে আর্গুমেন্ট প্রেস করতেছেন, এই পয়েন্টে ওনাদের লিভের গ্রাউন্ডে ত্রুটি আছে অথবা সঠিকভাবে ওটা গ্রাউন্ড নেওয়া হয়নি। তো যার জন্য অনারেবল চিফ জাস্টিস সাহেব বললেন যে তাইলে আপনারা আপনাদের গ্রাউন্ড ঠিক করেন এবং এটা ঠিক করে আসেন, এবং পরবর্তী ধার্য তারিখ দিল এই মাসের 26 তারিখে। এই মাসের 26 তারিখের মধ্যে ওনারা ওই গ্রাউন্ড ওটাকে আরও মডিফাই করে আসুক অথবা নতুন গ্রাউন্ড নিয়ে আসুক, সেটা আবার সাবমিট করার পরে তারপরে নেক্সট 26 তারিখে আবার এটা শুনানি শুরু হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। অভিযানে শাহবাগ থানার পাশ থেকে শুরু করে রমনা,
কালী মন্দির পর্যন্ত উদ্যানের ভেতরে থাকা সকল অবৈধ দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, ঐতিহাসিক এই উদ্যানের ভেতরে নিরাপত্তার স্বার্থে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনার পর সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে। পরদিন বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ দেওয়া হয়। দুই উপদেষ্টা সাবেক এপিএস ও পিও এবং এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের আগামী 20, 21 ও 22 মে হাজির হওয়ার জন্য নোটিশ ইস্যু করেছে দুদকের অনুসন্ধান কর্মকর্তা। আজ দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ বিষয়ে বলেন, তুহিন ফারাবী এবং মাহমুদুল হাসানকে 20 মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে 21 মে এবং মোয়াজ্জেম হোসেনকে 22 মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। মাসখানিক আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক পিও তুহিন ফারাবীর বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় প্রায় 17 বছর পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন 27 বিডিআর সদস্য। এর আগে গতকাল কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে 10 জন ও হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে 11 জন জামিনে মুক্তি পান। গত সোমবার বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় 40 আসামির জামিন মঞ্জুর করেন আদালত। এছাড়া হত্যা মামলায় খালাস পাওয়া 178 জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাতেও জামিন পান। এ নিয়ে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনের মামলায় মোট 218 জন জামিন পেলেন। পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের হত্যাকাণ্ডের মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায়। অন্যদিকে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিচারিক আদালতে এখনও সাক্ষ্য গ্রহণ চলছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্রদল নেতা সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। দোষীদের খুঁজে বের করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্য হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। রিজভী বলেন, বিগত 16 বছর ছাত্রলীগের নিপীড়ন নির্যাতন দেখেছি, এখন তো তারা নেই, তাহলে এখনো কেন ক্যাম্পাসে ছাত্রদের রক্ত ঝরছে? এ সময় কোনো বিশেষ রাজনৈতিক দল বা আদর্শের মানুষকে বিশেষ সুবিধা দিলে তার পরিণতি ভালো হবে না বলেও অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দেন তিনি। এখনো কিন্তু তরুণ টাটকা ছাত্রের লাশ ক্যাম্পাসের মধ্যে পড়ছে, এখনো কেন রক্ত ঝরছে, এখনো কেন রক্তের আলপনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে? বন্ধুরা আমার, এখন তো আওয়ামী দোসররা নেই। এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে সকল বিরোধী দলীয় যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তারা সমর্থন করেছে। এখন কেন লাশ পড়বে? কি অন্যায় করেছিল সাম্য? পুলিশ গ্রেপ্তার করেছেন 3 জনকে, 3 জন ভবঘুরে। আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। সম্প্রতি অভিযান চালিয়ে রাজধানীতে শতাধিক ব্যাটারি চালিত অটোরিকশা ডাম্পিং করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর পক্ষে বিপক্ষে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবতা বিবেচনায় অটোরিকশা বন্ধ করা সম্ভব নয়, বরং যথাযথ নীতিমালার মাধ্যমে এসব যানবাহনকে করা সম্ভব বৈজ্ঞানিক ও নিরাপদ। মানিক মোহাম্মদ ওমরের একটি বিশেষ প্রতিবেদন। ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান। রাজধানী ঢাকার যানজট ও দুর্ঘটনা খুবই পুরনো বিষয়। তার উপর নতুন করে যুক্ত হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। এর অনিয়ন্ত্রিত গতি, অবৈজ্ঞানিক কাঠামো এবং অদক্ষ চালক, এই তিনে মিলে অনিরাপদ করে তুলেছে রাজধানীর সড়কগুলোকে। যাত্রী কিংবা পথচারী যে কারো জন্য এখন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এই যানটি। ব্রেক বলেন বা সাইড নেওয়া বলেন বা যান্ত্রিক ত্রুটি বলেন, যেটাই হোক এটার জন্য অনেক সমস্যায় পড়ে। অটো রিক্সার জন্য জাম লাগতেছে, তারপরে অ্যাক্সিডেন্ট হয় অটো রিক্সায়। কালকে রাত্রে একটা হচ্ছে, এটা বিচার করছি আমি। এটা মেন রোডে নাও, এটা যদি মফস্বল আপনার অলিগুলিতে চলে, এটাই সবচেয়ে উত্তম হবে। যে পরিমাণ চার্জ খায় ব্যাটারিতে,
আমাদের সমস্যা হচ্ছে তো আমাদের তো, যদি ঢাকা শহরে থাকি আমরা কারেন্টের সমস্যা হচ্ছে না, ইলেকট্রিসিটি গ্রামাঞ্চলে খুব খারাপ অবস্থা। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গেল বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ব্যাটারি চালিত 3 চাকার যানবাহনের কারণে সারা দেশে মোট 900টি দুর্ঘটনা ঘটেছে। এর মাঝে 582টি ছিল গুরুতর। গবেষকদের দাবি, এই ব্যাটারি চালিত অটোরিকশাকে ঘিরে দেশে তৈরি হয়েছে প্রায় 20,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি। এর সঙ্গে জড়িত দেশের নিম্ন আয়ের মানুষদের বড় একটি অংশ। কাগজে কলমে এটি বন্ধ করতে চাইলেও বিশেষজ্ঞরা মনে করেন এটি বাস্তবসম্মত হবে না। তাহলে কি এর সমাধান নেই? যেখানে সমস্যা আছে সেখানে আছে সমাধানও। চীন ও ভারত ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা গ্রহণ করেছে। বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশেও এই সমস্যার সমাধান সম্ভব। এর জন্য প্রয়োজন যানটির কাঠামোগত পরিবর্তন, ড্রাইভিং লাইসেন্স, বাধ্যতামূলক নিবন্ধন সহ একটি সুনির্দিষ্ট নীতিমালা। আসলে আমি মনে করি আমাদের কিছু পলিসি তৈরি করা দরকার। এই ধরনের বাহনের আসলে কাঠামোগত দুর্বলতা আছে, অনেকটা অবৈজ্ঞানিক, এবং যে ব্রেকিং সিস্টেম আছে সেটা অত্যন্ত দুর্বল। হাতে চাপা ব্রেক, টায়ারে গিয়ে চাপ দিয়ে ধরে, এই ব্রেক দিয়ে যে গতিতে আসলে তারা চলছে কাজে আসলে আসবে না। এখনও কিন্তু এদেরকে নিবন্ধনের আওতায় আনা হয়নি, ফলে অনেকটা অনিয়ন্ত্রিতভাবে আমি বলবো জন্ম হচ্ছে। যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে এই যানটিও জনবহুল ঢাকার নাগরিক জীবনে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষজ্ঞরা বলছেন এই 3 চাকার যানটিকে বৈজ্ঞানিক করে তুলতে দরকার হবে গতি নিয়ন্ত্রক ডিভাইস, উন্নত ব্রেক সহ কিছু যন্ত্রাংশ। আর এসবের পেছনে খরচ হবে মাত্র 20 থেকে 25,000 টাকা। 20 থেকে 25,000 টাকা যদি খরচ করা যায়, অনেকটাই কিন্তু এটা নিরাপদ হয়ে যাবে। সেই ক্ষেত্রে সড়কের শৃঙ্খলা বা যানজট দুর্ঘটনা এটাও কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং এই যে 20 থেকে 25,000 টাকার কথা বলছি, এর মধ্যে আসলে বেশ কিছু সরঞ্জাম কিন্তু সংযোজন করা যায়। প্রথমত আমি বলবো যে ব্যাটারি রিক্সা যেগুলো আমাদের সড়কে চলছে, বড় দুর্বলতা হচ্ছে ব্রেকিং সিস্টেম। তো আমরা এই টাকার মধ্যে কিন্তু এই যে নিউমেটিক থেকে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমের যে কথাটা আমি বলছি, সেই রূপান্তর করা কিন্তু সম্ভব। পাশাপাশি ইন্ডিকেটর থাকা, কারণ এই ধরনের যানবাহন ডানে যাবে না বামে যাবে বোঝা যায় না। তো ইন্ডিকেটর যদি থাকে তাহলে আমরা কিন্তু সহজে পিছনে যে চালক আছে সে কিন্তু বুঝতে পারবে যে সে তার তার গতি কোন দিকে যাবে। পাশাপাশি অবশ্যই যদি গতি নিয়ন্ত্রণ করা যায়, সেক্ষেত্রে আমরা অনেক সময় স্পিড গভর্নরের কথা বলি, এই ধরনের ডিভাইস আছে, বসালে দেখা যাবে যে সে যদি দ্রুত গতিতে চালানো যায় আপনি ধরতে পারবেন, এখানে সিল থাকে, সিলটা কিন্তু কেটে যাবে। এদিকে এই খাতটিকে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও ব্যবস্থাপনা করতে পারলে বাড়বে সরকারের রাজস্ব। সাধারণ মানুষ বলছেন এই অটোরিকশা সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধানে উদ্যোগী হতে হবে সরকারকেই। আর এর ফলে একদিকে যেমন কমে আসবে যানজট এবং দুর্ঘটনা, অন্যদিকে এই অটোরিকশায় হয়ে উঠবে এই নগরীর একটি নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী যান। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা। খুলনায় দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এর আবারও মিলিনিয়ার ক্যাম্পেইনের ব্র্যান্ডিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে সকালে খুলনা নগরীর গ্র্যান্ড প্লাসিড হোটেল থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ক্যাম্পেইনের আনন্দ র্যালি এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। এ সময় আরও যুক্ত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান। আনন্দ র্যালিতে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, চিত্রনায়ক আমিন খান, ওয়ালটনের বিভিন্ন প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার সহ অনেকে উপস্থিত ছিলেন। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ব্যবসায়ী নুরুল হক হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড ও 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমিনুল হক আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মিলন ও সজীব এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হল আলম মিয়া, জুবায়ের, মোজাম্মেল আমিনুল, আব্দুল হক বাবুল, লস্কর আহমেদ ও রহমত। তবে এদের মধ্যে রবিনকে খালাস প্রদান করেন আদালত। এদিকে 2009 সালের 20 আগস্ট রাইস মিল মালিক ব্যবসায়ী নুরুল হককে দণ্ডপ্রাপ্ত আসামিরা হত্যা করে বলে জানান নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক কাইয়ুম খান। বিচারের 11 জন আসামির মধ্যে 2 জন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে। 2 জন আসামির নাম হচ্ছে মিলন এবং সজীব। আর 8 জন আসামি হচ্ছে আলম, জুবায়ের, মোজাম্মেল, আমিনুল, আব্দুল হক, বাবুল, লস্কর আহমদ জীবন এবং রহমত আলী। এই 8 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
একাডেমিক কার্যক্রম শুরু, নিরপেক্ষ নতুন তদন্ত কমিটি গঠন ও 5 দফা দাবি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবিতে আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এদিকে সকাল 11টা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণীকক্ষে ফেরেননি। এ নিয়ে টানা 86 দিন শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। গত 5 মে শিক্ষক লাঞ্ছনার ঘটনার সুষ্ঠু বিচার সহ একাধিক দাবিতে 7 কর্মদিবসের আলটিমেটাম দিয়েছিল শিক্ষক সমিতি। এর আগে গত 18 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের হামলায় 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর থেকেই কার্যত অচল অবস্থার সৃষ্টি হয় কুয়েটে। কুয়েট সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর ছাত্রদল সহ বহিরাগতদের যে নৃশংস হামলা হয়েছে, সেই হামলার বিচার এবং শিক্ষক লাঞ্ছনার বিচারের জন্য নতুন তদন্ত কমিটি গঠন, যেটা হতে হবে নিরপেক্ষ। 2, আমাদের যে 5 দফা দাবি ছিল 18 তারিখ ঘটনাকে কেন্দ্র করে, তা বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করতে হবে। 3, যেহেতু বিগত 3 মাস কুয়েট বন্ধ ছিল, দ্রুত আমাদের একাডেমিক সকল কার্যক্রম, ক্লাস এবং পরীক্ষা যেন শুরু করা হয়। ভারতে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগে কারাভোগ শেষে 11 বাংলাদেশি নারী ও পুরুষ দেশে ফিরেছেন। দুপুরে তারা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আগরতলা স্থলবন্দর দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। আখাউড়া স্থলবন্দরে ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাদের গ্রহণ করেন বাংলাদেশের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব আলমাস হোসেন, কনসুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ GM রাশিদুল ইসলাম, ইমিগ্রেশন ওসি আব্দুস সাত্তার, আখাউড়া থানার ওসি মোহাম্মদ সমিউদ্দিন, ICP ক্যাম্প কমান্ডার মোহাম্মদ মুখলিসুর রহমান এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ শিহাবুল হোসেন। পটুয়াখালীর গলাচিপায় সমলয় পদ্ধতিতে ধান চাষ করে লাভবান হয়েছেন কৃষকরা। এ পদ্ধতিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করায় সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হয়। ইতিমধ্যে নতুন এ চাষাবাদ পদ্ধতি কৃষকদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পটুয়াখালীর গলাচিপা প্রতিনিধি মোহাম্মদ আহসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। 50 জন চাষি নিয়ে 50 একর জমি একটা সমলয় প্রকল্প নিয়েছে। লোকজন লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, জানে এত তোর খরচ বেশি, মানুষের বেশি লাগবে না খরচ। সরকার সহায়তার কারণে আমরা লাভবান আছি। পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের মুরাদনগরে স্বল্প জমিতে অধিক পরিমাণ ধান উৎপাদনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় সমলয় পদ্ধতিতে ধানের আবাদ করা হয়েছে। প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে জমি ও সময় অপচয় রোধে কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি হচ্ছে সমলয় চাষ। এই পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাত ব্যবহার, ট্রেতে বীজ বপন সহ নানা সুযোগ সুবিধা রয়েছে। সমলয় পদ্ধতিতে সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করা হয়, যেখানে উন্নত জাতের বীজ থেকে চারা উৎপাদন, ভাইব ট্রান্সপ্লান্টের মাধ্যমে রোপণ এবং কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কেটে ঘরে তোলা হয়। ফলে শ্রমিক সংকট নিরসন সহ নানা সমস্যার সমাধান হওয়ায় খুশি কৃষকরা। 50 জন চাষি নিয়ে 50 একর জমি একটা সমলয় প্রকল্প নিয়েছে, যে আপনাদের এখান থেকে আমাদের বীজ থেকে রোপণ এবং কর্তন সারটা পর্যন্ত কীটনাশকটা আমাদের নিজেদের ক্রয় করতে হয়েছে। তাই আমরা মনে করি যে আগের যে তুলনায় লাভবান হইতাম তার চেয়ে এবছর একটু বেশি হওয়া যাবে। আমরা এতে খুব একটু উপকৃত হয়েছি। আমার কোনো চিন্তা ভাবনা লাগে নাই, মেশিন টোয়ানি লাগে নাই, কিছু লাগে নাই। আমরা এর আগে ধান লাগাইছি আমরা যার যার মতো করে, কিন্তু আমাদের এখানে একটা 50 একরের সমলয় সরকারিভাবে দেওয়া হয়েছে। এই সমলয়টা যান্ত্রিক সাহায্যে করা হয়েছে, বীজ টেরিতে করা হয়েছে, জমিন রোপণ করা হয়েছে মেশিনের মাধ্যমে। এখানে আমাদের সরকার অনেক ভর্তুকি দিছে, এতে আমরা অনেক লাভবান। এদিকে কৃষি অফিস থেকে কৃষকদের বীজ, সার দেয়া সহ ধান কাটা ও মাড়াই করে দেয়ায় কৃষকের খরচ ও সময় দুটোই সাশ্রয় হয়েছে। খরচ কম হওয়ায় বেশি লাভের আশা করছেন চাষিরা। মেশিন লোকজন লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, জানে এত তোর খরচ বেশি, মানুষের বেশি লাগবে না খরচ। এখন তো খরচ অনেক কম লাগে, খরচ একটু কম পড়ছে। আর যদি সব আমরা বহন করতাম তাইলে যে বাজার হাতে আমরা লাভবানে থাকতাম না। সরকার সহায়তার কারণে আমরা লাভবান আছি।
উপজেলার কৃষকদের কৃষি যান্ত্রিকীকরণে উদ্বুদ্ধ করতেই উপজেলা কৃষি অফিস এমন উদ্যোগ নিয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের গলাচিপা উপজেলায় সমকালীন চাষাবাদ বা সমলয় চাষাবাদের আওতায় কৃষি প্রণোদনা কর্মসূচি ছিল এটা। এখানে হচ্ছে 20 হেক্টর, আর যদি একরে বলি তাহলে 50 একর জমিতে আমরা সমলয়ের মাধ্যমে ধান বোরো মৌসুমে আমরা বিরি ধান 92 জাতের আবাদ করেছিলাম কৃষকদের মাধ্যমে। তো এটা একটা সমলয় বা সমবায়ের মতো, এখানে অনেকজন কৃষক ছিলেন। আমার এই গ্রুপে কৃষকের সংখ্যা ছিল 30 জন। তো তাদের বিভিন্ন পরিমাণে জমি ছিল, এখানে এক একজনের এক এক রকম। সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহৃত এই চাষ পদ্ধতির আরও বিস্তার হলে দেশের অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আইপিএল এবং পিএসএল এ খেলতে মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকে অনুমতি দিয়েছে বিসিবি। বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানায় বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদনের প্রেক্ষিতে তাদের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে গতকাল আইপিএল ফ্র্যাঞ্চাইজির দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে দলে নেয়ার কথা জানায়। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে দলের সঙ্গে দুবাই যাওয়ায় আইপিএলে খেলা অনিশ্চিত হয়ে যায় মুস্তাফিজের। অন্যদিকে লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে দলে নিয়েছে পিএসএল এর দল লাহোর কালান্দার্স। মেজর লিগ সকারের ম্যাচে সান হোসে আর্থকুয়েকসের বিপক্ষে 3-3 গোলে ড্র করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। আজ নিজেদের মাঠ পেপাল পার্কে মায়ামিকে আতিথ্য দেয় আর্থকুয়েকস। ম্যাচে গোলের শুরুটা করে মায়ামি। উদ্বোধনী মিনিটেই গোল করেন ফ্যালকন। তবে সমতায় ফিরতে দেরি করেনি সান হোসে। ম্যাচের 3য় মিনিটেই আরাঙ্গো স্বাগতিকদের সমতায় ফেরান। পরে ম্যাচের 37 মিনিটে এবং প্রথমার্ধের বর্ধিত সময়ে গোল করে লিড নিয়ে বিরতিতে যায় সান হোসে। বিরতির পর দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় ও মায়ামির হয়ে 3য় গোলটি করেন অ্যালেন্ডে। এতে শেষ পর্যন্ত সমতা নিয়ে মাঠ ছাড়ে দুদল। এ ম্যাচে অনেকটা নিষ্প্রভ ছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। পুষ্টি চা নিবেদিত বিজয়ের রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন। গত 9 মাসে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেনি সরকার, দাবি প্রেস সচিবের। এবং সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দেয়া হলো দোকানপাট। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।